আজকে তো সকাল সকাল উঠে গেছি। আর প্রথমে তোমাদের জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো সকাল সকাল উঠে গেছি, আর ভেবেছিলাম যে আজকে ব্লগটা কন্টিনিউ করবো, বাট মিডলে ভুলে গেছিলাম। তো আমি আজকে স্নান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর তার আগে কিন্তু আমার যেটা কাজ তোমাদের দেখিয়ে দিই। এই যে আজকেও প্রোডাক্ট নিতে আসবে, সেই কারণে এই প্রোডাক্টগুলো সকালবেলা আগে বসে বসে রেডি করে নিই। তো দেখালাম প্রোডাক্ট তো রেডি করে নিয়েছি। আর এখন আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি। সকালবেলার খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু বসে কয়েকটা কাজ করছি। এখন যে কোরিয়ার সার্ভিসের দাদা ও আসবে, দেন প্রোডাক্টগুলো দেবো। আর আজকে এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, কোথায় যাচ্ছি কী করছি তার জন্য তো ব্লগটা পুরো কন্টিনিউ করতে হবে। দেখো আমাদের কিন্তু ওয়েদারটা বেশ কী বলবো, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরম একটুও কম না। তো এরকম আজকে ওয়েদার রয়েছে, এবার কতটা কি বেরিয়ে যেতে পারবো ভগবানই সহায়। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এতক্ষণ শুয়ে শুয়ে খাচ্ছিলাম ল্যাদ, সেটা আর দেখালাম না, কারণ আমার ব্লগগুলো এমনিও ল্যাদ খাওয়াই হয়, আমি জানি বুঝতে পারি। যাই হোক, এখন বাজে এই যে প্রায় 2টো বাজতে যায়, উল্টো হয়ে দেখাচ্ছে। যাই হোক, এখন প্রায় 2টো বাজতে যায়। তো আমি দেখলাম ট্রেন টাইম রয়েছে 3:47, এই ট্রেনটা আমি ধরবো, ধরে আমি হাবড়ায় যাব। তো দেখো কোথায় যাচ্ছি। যাচ্ছি আমার একটা প্রিয় জায়গায়, কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই জায়গার থেকে শান্তি আমি কোনো জায়গায় পাই না। তো এখন একটুখানি কি বলবো, রেডি ফেডি হয়ে নি, তারপর তোমাদের সামনে আসবো। একেবারে ওখানে গিয়ে সব কিছু দেখাবো, বেরোনোর থেকে তারপর স্টার্টিং করছি আবার। তো সবাই চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো আমি এখন রেডি হয়ে গেছি। এই এরকম ধরনের কি বলবো, চুড়িদার না কি বলে আমি জানি না এটাকে, এরকম ধরনের জিনিস আমি এর আগে পরিনি। তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। যাবো যাবো বলতে যে জায়গাটা যাবো একটা মন্দিরেই যাবো, তো সেটা তোমাদের বললাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন চলো স্টেশনে যাওয়া যাক আগে, তারপর তোমার সাথে। এরপর তোমরা তো জানোই স্টেশনে যেতে গেলে এই বাওড়ে পার ক্রস করতে হয়, সেটাই ক্রস করছিলাম। আর আমাদের বাওড়টা তো তোমরা দেখোই কত সুন্দর লাগছে। আর এরপর কিন্তু চলে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে কিন্তু সন্দেশ নিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। আর এরপর দেখো চলে আসলাম আমাদের গোবরডাঙ্গা স্টেশনে। ওভারব্রিজ ক্রস করে আমাদের 2 নম্বরে যেতে হবে। আর সত্যি বলতে জানো, আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসে না, একমাত্র গোবরডাঙ্গা লোকাল ছাড়া। বাদবাকি সব ট্রেন 2 নম্বর আর 3 নম্বরে আসে। আর এত গরম পড়েছে, এই ব্রিজ ক্রস করতে করতেই মনে যেন আরও বেশি গরম লেগে যায়। আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছো কী পরিমাণ আমি ঘেমে গেছি। আর তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর ফাইনালি ট্রেনটাও চলে আসলো, আর এরপর উঠে পড়লাম ট্রেনে। বেশি না, 3টে স্টেশনের পরেই কিন্তু আমাদের হাবড়া স্টেশন, বেশিক্ষণ লাগে না। আর এরপর দেখো হাবড়া স্টেশনে নেমে পড়লাম, তখন বাজে কিন্তু প্রায় 4টে। আর দেখো রোদ কিন্তু একটুও কমেনি, সে মারাত্মক রোদ। এত রোদ্রে না বিশ্বাস করো মাথা যন্ত্রণা করছিল, এত পরিমাণ রোদ। আর এরপর কিন্তু হাবড়া স্টেশনে এসে এখান থেকে একটু কিছু ফুল কিনে নিচ্ছিলাম। চেয়েছিলাম একটা জবার মালা নিতে, কিন্তু জবার মালা আমি দুপুরবেলা কোথাও পাইনি। আর আমার মাথাতেও এত ছিল না যে আগে বলে রাখলে ভালো হতো। যাই হোক, এখান থেকে এই ফুল নিয়ে নিলাম। আর এরপর দেখো এখান থেকে ক্রস, আর হাবড়ার এই স্টেশনে নেবে এই রোডটা তো আশা করি অনেকেই চেনো। তো এখান থেকেই যেতে হতো আমার সেই মন্দিরটায়, গন্তব্যস্থল আজকে আমার ওখানেই ছিল। তো এরপর দেখো এই গলির মধ্যে, এই গলিটা কারা কারা ছিল দেখো, এখানেও এত রোদ, আমি রোদের জ্বালাতে তাকাতেই পারছি না। প্রচণ্ড রোদ, সেটা আশা করি দেখে বুঝতে পারছো। আর এরপর চলে আসলাম কিন্তু হাবড়া হসপিটালের এই রোড, এই ভেতরের রাস্তা থেকেই আমরা যাই, এটাতে একটু শর্টকাট হয়। তারপর এখান থেকে চলে এসে আমার চোখে পড়ে গেল একটা ডাবের নিয়ে কাকু বসেছিল, একটা ডাব নিয়ে কাকু বসেছিল। এখান থেকে এসে কিন্তু ডাব নিয়ে নিলাম। আর ডাবের যা দাম, এক পিসই নিচ্ছে 80 টাকা করে, কমাতে বললাম 1 টাকাও কমায়নি। যাই হোক, ডাব নিয়ে নিলাম। আর এরপরে দেখো উঠে পড়লাম ভ্যানে। এখান থেকে খানিকটা রাস্তায়, কিন্তু তবু কি বলবো, গরমের মধ্যে হাঁটতেও পারছি না। আর এমন একটা জুতো পরেছি, এই জুতোগুলো পরলে আমার পায়ে পড়ে যায় প্রচণ্ড খোসকা। যাই হোক, এখান থেকে তারপর নেমে পড়লাম। আর এই দেখো চলে এসেছি কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি। এরপর এখানে গুটি গুটি পায়ে পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম আমার সেই শান্তির জায়গায়, এখানে আসলে আমার একটা আলাদাই শান্তি লাগে, যেটা আমি তোমাদের মুখে বলে কখনোই বোঝাতে পারবো না। আমার যত কাজই যাই থাকুক না কেন,
আমি এখানে যখন আমার যাওয়ার কথা মনে হয় আমি ছুটে আসি যে কোনোভাবেই। আর আমি ছুটে আসবো যখন মনে করি আমি আসবোই, যে কোনোভাবে মা আমাকে টেনে আনে। আর আমি এখানে আসলে ভীষণ ভালো থাকি। আমার মনে হয় এর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। কথাটা শুনতে হয়তো অনেকের হাসি পেলেও কিন্তু আমার এটাই মনে হয়। আমি নিজের ভাবনাটা কখনো তোমাদের সাথে এটা এভাবে বলে প্রকাশ করতে পারবো না। আর এটা এভাবে হয়তো বলে প্রকাশ করা কখনো সম্ভব না, কারণ গল্প বানিয়ে বলা যায় কিন্তু সত্যি কখনো বানিয়ে বলা যায় না। এরপরে দেখো এখানের যে মানে নিয়ম কাজ রয়েছে, মানে পুজোর মানে শুরু হওয়ার আগেই কুলো নিয়ে সবার বাড়ি যেতে হয়। তো ওইদিকে দেখো তোমাদের কিছুটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে মানে কি বলবো, বাজনা বাজাতে বাজাতে আসছে ওদের নিয়ে, আর কুলো নিয়ে এদের মানে অনেকগুলো বাড়িতে ঘুরতে হয়, যেটা আমি শুনলাম। আজকেই আমি বাৎসরিক পুজোর দিন প্রথম দিন যাচ্ছি, বাদ বাকি অন্য দিন যাই, বাট আজকে কিন্তু বাৎসরিক পুজো ছিল, ভীষণ বড় একটা দিন। তো এরপর দেখো দেখতে দেখতে ওইখানে ওই যে অনেকটাই চলে এসেছিলো কুলো নিয়ে, তোমাদের দেখো। আর এই মন্দিরের কিন্তু অনেক কিছু মাহাত্ম্য রয়েছে, মানে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি মোবাইলে দেখে কতটা বুঝতে পারলে জানি না। এখানের মা কিন্তু ভীষণ বড়। আর কথাতেই আছে এই মা নাকি প্রত্যেক বছর বছর একটু একটু করে বাড়ে, মানে যেটা আমি ছোট থেকে শুনে আসছি আমার মা ঠাকুমার মুখে। কারণ আমি যখন হইনি তখন থেকে আমার মা এখানে আসতো, যদিও আমার মার আজকে আসার কথা ছিল কিন্তু আমার মা আসেনি, শরীরটা ভালো লাগছিল না বলে। আর এরপর দেখো এখানে কিন্তু আরও একটা রিচুয়ালস হচ্ছিল। এখানে অনেকে মিলে মাথায় কুলো নিয়ে 7 বার ঘুরছিল, আমি যেটা দেখলাম এখানের এটা একটা নিয়ম, তো সেটারই কিছুটা তোমাদের দেখা। আজকে আমি প্রথমবার এই বাৎসরিক পুজোর দিন গেছিলাম, গিয়ে যেন মনটা আরোই বেশি ভালো হয়ে গেল, কারণ এই জিনিসগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছিলো। কত মানুষ এখানে ছিল, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না হয়তো। আর এরপরে দেখো আরও একটা রিচুয়ালস হচ্ছিলো এখানে। যারা যারা কুলো নিয়ে ঘুরেছিল তারা কিন্তু কোলে কুলো নিয়ে বসে পড়েছিল। আর এখানে দেখছিলাম যে জেঠু, মানে যে এখানকার মানে যার বাড়িতে পুজোটা হয়, যার ঠাকুর যার মন্দির, সেই জেঠু, বাচ্চু জেঠু, আমি জেঠু বলেই ডাকি, কারণ আমার মা দাদা বলে ডাকে প্রথম থেকে। তো এই মহিলাগুলো মানে এর মধ্যে কিন্তু বড় মা, মানে ওই যে দেখতে পাচ্ছ, ওই আমি বোঝাতে পারলাম নাকি জানি না, ওই যে দূরে সাদা শাড়ি পরার পাশে একজন মানে মহিলার পাশে আর একজন যে মহিলা রয়েছে যার মাথায় বেশি করে সিঁদুর দেওয়া, ওটা হচ্ছে গিয়ে আমাদের জেঠুর বউ, বড় মা। তো উনিও কিন্তু কুলো নিয়ে যেহেতু ঘুরেছিল, তো প্রত্যেকে কিন্তু এখানে কুলো নিয়ে নিজেদের কোলে বসেছিল, যে এবার ওনাদের দেখছিলাম হাওয়া করে দিচ্ছিল যে এই পাখাটা দিয়ে। আর এরপরে আরও অনেক রিচুয়ালস করছিল, যেটা আমি প্রথমবার দেখলাম। তো কারুর যদি বাড়ির আশেপাশে এরকম মায়ের মন্দির থাকে, কেউ যদি এরকম রিচুয়ালস দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি এরকম রিচুয়ালস আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো এই দেখো এখানে কিছু রিচুয়ালস তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখলাম ঘটের থেকে জেঠু দুধ আর গঙ্গা জল বের করে করে সবার মাথায় দিচ্ছিল। এটা কিসের জন্য করে আমার জানা নেই, তবে দেখতে ভীষণই ভালো লাগছিল এই জিনিসগুলো। আর প্রত্যেকের মাথায়, যারা যারা এখানে কুলো নিয়ে ঘুরেছে প্রত্যেকের মাথায় কিন্তু এটা দিয়ে দিচ্ছিল।
আর এরপর দেখো আরও একটা রিচুয়ালস এক্ষুনি শুরু হবে। আর ওই যে জুম করে দেখালাম ওটা কিন্তু বড় মা মানে বাচ্চা জেঠুর বউ। আর এই দিকে দেখো তোমরা প্রত্যেকেই জানো, বাঙালি যারা হিন্দু ধর্মে রয়েছো প্রত্যেকেই জানো যে আমাদের যখন মায়ের বিসর্জন হয়ে যায় মানে বিজয়া দশমীর দিন, সেদিন কিন্তু মাকে এরমভাবে পান পাতা দিয়ে সিঁদুর লাগানো হয়। তো সেরকমই একটা রিচুয়ালস এখানে দেখলাম, প্রত্যেকজন মহিলাকে যেটু করে দিচ্ছিল, যেটা দেখে ভীষণই ভালো লাগলো। কারণ আমি ফার্স্ট টাইম দেখছি এরকম নিয়ম, তো আমার দেখে ভীষণই ভালো লাগছিলো এই জিনিসটা। মানে প্রত্যেকের মধ্যে, আমাদের যে প্রত্যেকটা নারীর মধ্যে যে একটা মানে মা দুর্গা বলো, যে কোনো দেবী বাস করে, মানে এটা দেখলে বোঝা যায় যে আমরা নারীরা চাইলে সব কিছু আমরা করতে পারি, তাই না? এটাই তো বাস্তব। যাই হোক, এখানে দেখো এরপরে এত কিছু রিচুয়ালস হওয়ার পর মোটামুটি পুজো শুরু হয়ে গেছিলো। আর এই দিকে দেখো আমার দিদারাও এসেছিলো এখানে। তোমরা আশা করি এর অনেক আগে ব্লগ দেখেছো। এটা আমার ছোট দিদা হয়, এটা আমার মেজদিদার পেছনে ওটাও আমার একটা দিদা হয়। তো ওরাও এসেছিলো, আমি ভিডিও করছিলাম সেটা দেখে হাসছিল। আর এরপর দেখো আস্তে আস্তে কিন্তু পুজো শুরু হবে সেটার দিকেই ছিল। আর এইদিকে দেখো যে পুজো শুরু হবে সেই অপেক্ষাতেই কিন্তু সবাই ছিলাম। আর যেই ক্যামেরাটা অন করেছি পিছন দিয়ে দেখো দিদাগুলো উঁকি মারতে শুরু করে দিয়েছে যে ক্যামেরার মধ্যে কি হচ্ছে। আর এরপরে দেখো যারা মানে ঢাকিয়ালা এরা কিন্তু সবাই ঢুকে গেছে, মানে তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো দিতেও কিন্তু বসে গেছিলো তখন। আর এরপরে আরতি হওয়ার পরে কিন্তু এই যে ধূপ জ্বালিয়ে নিয়েছিল, এটাকে মানে যেটাকে বলে ধুনো দেওয়া, এটা মানে পাজাল, এটা এরকম কিছু বলে, এটা ধরিয়ে নিয়েছিল। অনেকে অনেক রকম নামে বলে, আমরা বলি ধুনো দিয়েছে, এটাই। যাই হোক, আর এই যে এই ধুনো দেওয়ার টাইমটা, এই টাইমটাতে এতটা ভালো লাগে, মনে হয় যত নেগেটিভিটি সব যেন দূর হয়ে গেল। মানে এটা সত্যি একটা পজিটিভিটি ফিল করার একটা খুব দারুণ একটা জিনিস। এই যে এই জিনিসটা, এটা পুজোর সময় তো কাজে লাগেই। আর এটা আমার ভীষণ ভালো লাগে, এটার গন্ধটা মানে স্মেলটাও ভীষণ সুন্দর। আর দেখো কত সুন্দর করে ধুনো দিয়ে আরতি করছিল, তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে দেখলে জেঠু মন্দিরে প্রবেশ করলো, এখানে আরও অনেক জিনিস ঘটে যেগুলো ক্যামেরাতে দেখানো একদমই বারণ, আর আমি নিজেও চাই না এই জিনিসগুলো দেখাতেই। যাই হোক, এখানে এরপর দেখো এখানে এই যে শঙ্খনি, এটা নিয়েও একটা আরতি চলছিল। এরপর আরও কিছু কিছু জিনিস ঘটেছে যেটা আমি ক্যামেরাতে দেখাতে পারলাম না। যেটুকু তোমাদের দেখানো আমার সম্ভব হলো আমি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা সেটুকুই দেখো, পুজোটা তোমরা ভালোভাবে দেখো। মানে এটা দেখলে আমি মনে করি মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যায়। আর মার দর্শন পাওয়া এটা কিন্তু ভীষণ একটা সৌভাগ্যের ব্যাপার। পুজো কিন্তু পুরোটা শেষ করে আমি বাড়ি চলে আসতে পারিনি। পুজো শেষ হয়ে গেছিলো, মানে পুজোর যে আর একটা জিনিস থাকে যজ্ঞ, ওটা আমি দেখে বাড়ি আসতে পারিনি, কারণ আমাকে ট্রেন ধরতে হতো। আর যেহেতু একটু দূর আমার বাড়ি, দুটো স্টেশন হলেও তবুও ট্রেন গাড়ি ঘোড়া পাওয়ার একটা ব্যাপার থাকে। এই জন্য স্টেশনে এসে অনেকক্ষণই বসেছিলাম। আর এদিকে মাকে ফোন করে বলছিলাম যে তাড়াতাড়ি একটু গরম ভাত করে রাখতে, কারণ সকালবেলাতে নিরামিষ একটাই কোনো খেয়ে গেছি সেদ্ধ সেদ্ধ, আর সারা দুপুর খাইনি, মন্দিরে গেছিলাম সেই কারণে নিরামিষ খেয়েছিলাম। এরপর কিন্তু ট্রেনেও উঠে পড়েছিলাম, ভগবানের ইচ্ছায় সব ঠিকঠাক ছিল। আর এরপর বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা ছিল এটুকুই।